ট্রাভেল উইথ সোমরাজের নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। হ্যালো বন্ধুরা, আমি সোমরাজ। আর এই মুহূর্তে আমি এখন রয়েছি নৈহাটি জাংশন স্টেশনে। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি 10:30। আর আমাদের ট্রেন রয়েছে রাত্রি 10:45 13153 শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস। যদিও আজকে আমাদের মালদা যাওয়ার কোনো পরিকল্পনা নেই, কারণ আমরা মাঝপথে অর্থাৎ রামপুরহাটে নেমে যাব এবং সেখান থেকে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব। তো আজকে আমি যে জার্নিটা করছি সেখানে রয়েছে আমাদের কয়েকজন বন্ধু, যারা কিছুজন নৈহাটি থেকে উঠবে এবং বাকিরা বর্ধমান স্টেশন থেকে উঠবে। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার এই ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে রাখবে। চলো আস্তে আস্তে আমরা এখন প্ল্যাটফর্মে মোটামুটি যাদের যাওয়ার কথা ছিল তারা সবাই পৌঁছে গেছে। এবার ট্রেনটা আসুক, তারপর তোমাদের সাথে ট্রেনে উঠে দেখা করছি। বন্ধুরা, এখন বর্তমানে নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে গৌড় এক্সপ্রেস, যেটা করে আমরা রামপুরহাট যাব এবং রামপুরহাটে টাইম হচ্ছে রাত্রি 2:45। এখন দেখা যাক কতক্ষণে আমরা রামপুরহাটে পৌঁছাতে পারি। তারপর রামপুরহাটে পৌঁছে তোমাদের সাথে সমস্ত রকম কথা হবে। যদিও জানো রাতের ট্রেন, তো রাতে সেরকম দৃশ্য কিছু তোমাদের দেখানোর নেই, তাও আমরা ট্রেনে উঠে তোমার যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। আজকে আমরা জার্নি করছি S1 কম্পার্টমেন্টে। আর এই হচ্ছে আমাদের সিট অ্যারেঞ্জমেন্ট। এখানে তোমরা সমস্ত রকম সিটই দেখতে পাচ্ছ। জানি না রাতে কতটা ঘুম হবে এবং সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, যেহেতু সব বন্ধুরা মিলে একসাথে যাচ্ছি। তবুও চেষ্টা করব, যদি রাত্রে জেগে থাকতে পারি এবং রাতের দৃশ্য যদি দেখানোর মতন হয় তাহলে তোমাদের ডেফিনেটলি দেখাবো। এখন বর্তমানে নৈহাটি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস, যার পরবর্তী স্টপেজ হচ্ছে ব্যান্ডেল রয়েছে। আর এই ট্রেনটির 3rd নম্বর স্টপেজ হচ্ছে ব্যান্ডেল, অর্থাৎ সেকেন্ড স্টপেজ হচ্ছে নৈহাটি এবং 3rd স্টপেজ হচ্ছে ব্যান্ডেল। চলো আগে ব্যান্ডেলে পৌঁছাই, তারপর ব্যান্ডেলে পৌঁছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা, এখন বর্তমানে আমাদের ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছেছে। আর পিছনেই দেখতে পাচ্ছ এই হচ্ছে S1 কম্পার্টমেন্ট। ব্যান্ডেলে এই ট্রেনটি প্রায় 18 মিনিট অ্যাডভান্স ঢুকেছে, কাজে এখানে এখন 18 মিনিট ধরে দাঁড়িয়ে থাকবে। তো ঠিক আছে, তো সেই কারণে আমরা ট্রেন থেকে সবাই মোটামুটি নেমে পড়েছি। আর এখন তো ধরো স্টেশন মোটামুটি ফাঁকা, কাজে স্টেশনে এখন দেখানোর মতন সেরকম কিছুই নেই। তো চলো আমরাও একটু স্টেশনটা ঘুরে দেখি, তারপর ট্রেনের সিগন্যাল দিলে আমরাও ট্রেনে উঠে পড়বো। এবং এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে বর্ধমান, যেখান থেকে আমাদের বাকি বন্ধুরা সবাই উঠবে। আর হচ্ছে তারপরে স্টপেজ হচ্ছে বোলপুর। বর্ধমানের পরের স্টপেজ হচ্ছে বোলপুর, তারপর হচ্ছে ডাইরেক্ট রামপুরহাট। মিডিলে আর কোথাও এই ট্রেন দাঁড়াবে না। তো চলো, ট্রেনে মোটামুটি ভিড় ভালোই রয়েছে। আর সেই সাথে বলে নেওয়া ভালো, ট্রেনের এখন যা পজিশন, ট্রেন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এই হচ্ছে আমাদের সব বন্ধুরা, যারা আমরা সবাই মিলে একসাথে আমরা আজকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চলো সঙ্গে থাকো। বন্ধুরা, এখন আমরা বর্তমানে রামপুরহাট স্টেশন এসে পৌঁছেছি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি 3:20। আমরা সবাই রামপুরহাট স্টেশনে নেমে প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এসেছি। এখান থেকে আমরা একটা অটো বা টোটো নেব, সেটা রিজার্ভ করে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব। তারাপীঠ পৌঁছাতে মোটামুটি 45 মিনিট মতন সময় লাগবে। তার আগে চলো তোমাদের একটু রামপুরহাট স্টেশনের ভিউটা বাইরে থেকে একটু দেখিয়ে নিই। এই হচ্ছে রামপুরহাট স্টেশনের বাইরের ভিউ। তো স্টেশনে মোটামুটি ভালোই ভিড় রয়েছে, কারণ আগামীকাল বিপত্তারিণী পুজো রয়েছে, তো সেই জন্য ভালোই ভিড় রামপুরহাট স্টেশনে দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আমাদের তারাপীঠের হোটেল, যে হোটেলটায় আমরা আজকে স্টে করেছি। আর এই হোটেলটার রুম রেন্ট পড়েছে 2600 টাকা পার ডে। তো রুমটা মোটামুটি বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমে যা যা বেসিক অ্যামিনিটিস থাকার দরকার সব কিছুই রয়েছে। টিভি রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে এবং বেড কভার থেকে শুরু করে সব কিছুই একদম পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও বেশ নতুন গোছানো। তো ওভারঅল হোটেলটা বেশ ভালো, আমাদের বেশ ভালো পছন্দ হয়েছে। তোমরা চাইলে বুক করে আসতে পারো।
এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 5:30। আর 5:30টার সময় আমরা এসে মন্দিরে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা 500 টাকা করে পার পার্সন ভিআইপি টিকিটও কেটে নিয়েছি। সেই টিকিট কেটে আমরা লাইনে দাঁড়িয়েছি এবং তার মধ্যিখানে আমরা একটু ফটোশ্যুটও করে নিচ্ছি। আস্তে আস্তে দেখা যাক কতক্ষণ আমাদের এই লাইন ক্লিয়ার হয়। আমরা যেটুকুনি শুনলাম মোটামুটি এই লাইনটা ক্লিয়ার হতে ঘন্টা 2 সময় লাগবে। তো এই এখন হচ্ছে ঘড়িতে মোটামুটি এই ধরো 6:15 মতন বাজে, লাইন খুলে দিয়েছে। আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর বলে রাখা ভালো, মন্দিরের গর্ভগৃহের মধ্যে ফটো তোলার টোটালি নিষেধ রয়েছে, সেজন্য মন্দিরের গর্ভগৃহে তো তোমাদের আমরা দেখাতে পারবো না। তবে আগে পুজোটা দিয়ে নিই, তারপর মন্দিরের বাইরে বেরিয়ে এসে ডেফিনেটলি তোমাদের মন্দিরের সমস্ত রকম দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব। চলো আস্তে আস্তে লাইন এগোচ্ছে এবং যেহেতু এটা ভিআইপি লাইন তাই একটু বেশ তাড়াতাড়ি এগোচ্ছে। এবং সাধারণত জেনারেল লাইনের কথা যা শুনলাম তাতে তো শুনে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। প্রায় 7-8 ঘন্টা নাকি জেনারেল লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। চলো মন্দিরে যাই, তারপরে বেরিয়ে এসে কথা বলছি। বন্ধুরা, বর্তমানে এখন ঘড়িতে সময় বাজে সকাল 7:30। আর আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি। আর এই হচ্ছে মন্দিরের চত্বর, যেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর ভিড় দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মন্দিরে আজ কীরকম ভিড় রয়েছে, কারণ বিপত্তারিণী পুজো রয়েছে। তার মধ্যে গতকাল গেছে তারাপীঠের রথ উৎসব। আর বর্তমানে আমরা এখন চন্দ্রচূড় ভৈরব মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। মন্দিরে যথেষ্ট পরিমাণ ভিড় রয়েছে এবং লোক একদম মানে গিজগিজ করছে। আমাদের খুব সুন্দর দর্শন হয়ে গেছে। আমাদের যে পান্ডাজি ছিল তিনি খুব ভালোভাবে আমাদের পুজো কমপ্লিট করিয়ে দিয়েছে এবং পুজো দিয়ে আমরা এখন মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে এসেছি এবং এই সকালের দৃশ্যটা একটু উপভোগ করছি। তারপর আস্তে আস্তে আমরা হোটেলের দিকে রওনা দেব। তারপরে গিয়ে আমরা হোটেলে ব্রেকফাস্ট করব এবং তারপর আমরা পরিকল্পনা করব যে আজকে সারাটা দিন কিভাবে কাটানো যায়। চলো যেভাবে কাটাবো তোমাদের সাথে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তারাপীঠ থেকে কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার জায়গা থাকে, তো যদি সেটাই যাই তো ডেফিনেটলি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো আর একবার মন্দিরের ভিউটা একবার দেখে নাও। এই হচ্ছে তারামার মূল মন্দির। বন্ধুরা, এখন ঘড়িতে সময় বাজছে বিকেল 4টে। আর আমরা একটা টোটো রিজার্ভ করে আমাদের হোটেলের সামনে থেকেই বেরিয়ে পড়েছি আটলা গ্রামের উদ্দেশ্যে। আটলা গ্রাম যেটা হচ্ছে বামদেবের জন্মস্থান বলা যেতে পারে, সেই আটলা গ্রামে আমরা এখন যাচ্ছি। তাহলে গ্রামের দৃশ্য উপভোগ করতে করতে চলো আমার সাথে তোমরাও একটু আটলা গ্রামটা ঘুরে দেখে নেবে। বন্ধুরা, এই হচ্ছে আটলা গ্রাম। আমরা এখন আটলা গ্রামে এসে পৌঁছেছি। আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে, জানি না কতটা তোমাদের দেখিয়ে উঠতে পারবো। যদি বৃষ্টি না হয় তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে আটলা গ্রামের সমস্ত খুঁটিনাটি শেয়ার করব, সাথে বামদেবের জন্মস্থান, তার বাড়ি সবকিছুই দেখাবো। আর যদি দেখি বৃষ্টি হচ্ছে তাহলে প্লিজ ক্ষমা করে দিও, দেখাতে পারছি না, কিছু মনে করো না। যেমনটা বলছিলাম সেরকমটা ভাবতে ভাবতেই প্রচণ্ড মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন বর্তমানে একটা দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে রয়েছি। আর এই হচ্ছে আটলা গ্রাম। বন্ধুরা, এখন ঘড়িতে সময় বাজছে রাত্রি প্রায় 8:30। এখন আমরা আবার চলে এসেছি মূল মন্দিরের কাছে। এই হচ্ছে মূল মন্দিরে যাওয়ার রাস্তা। আমরা এই এখন রাস্তা দিয়ে মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ রাতে মা তারার মন্দিরটা কেমন দেখতে লাগে সেটা একটা দেখানোর বড় ইচ্ছা ছিল তোমাদের, তো সেটাই দেখানোর চেষ্টা করছি। একটু আগেই মন্দিরের আরতি হয়ে গেছে, কারণ আরতির সময় মূল মন্দিরে প্রবেশ বন্ধ থাকে, তো সেই কারণেই আসিনি। যদি এখন আমরা মূল মন্দিরের ভেতরে আবার প্রবেশ করতে পারি, যদি ফাঁকা থাকে তাহলে ডেফিনেটলি তোমাদের দেখাবো। আর যদি একান্তই না পারি তাহলে মন্দিরের বাইরের চত্বর থেকেই তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে একবার দেখাবো। সঙ্গে থাকো। আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, দেখেই বুঝতে পারছো দুধারে প্রচুর রকম সব কিছুর দোকান রয়েছে, যেখানে তোমরা ঘর সাজানোর সামগ্রী থেকে পুজো দেওয়ার সামগ্রী সমস্ত কিছুই পেয়ে যাবে। এবং তা
তাছাড়া প্রচুর কাঁসা পিতলেরও দোকান রয়েছে, যেখানে ছোট ছোট মূর্তি থেকে শুরু করে ফটো ফ্রেম থেকে শুরু করে সমস্ত কিছু বিক্রি হচ্ছে। তোমরা ফ্যামিলি বা বন্ধুদের জন্য চাইলে অনায়াসে এখান থেকে কিনে নিতে পারো। আচ্ছা বন্ধুরা, সকালবেলা একটা কথা আমার তোমাদের বলা হয়নি। আচ্ছা, এই হচ্ছে তোমরা দেখে নাও, হচ্ছে মূল মন্দিরের প্রবেশের সড়ক পথ আর কি, সড়ক পথ বলবো না, মূল মন্দিরের প্রবেশের পথ। এটা দিয়ে আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আচ্ছা, যেমনটা তোমাদের বলছিলাম যে সকালবেলা যেমন বলা হয়নি, তোমরা যদি চাও, আমরা যে পান্ডাজিকে ধরে পুজো দিয়েছি আজকে তারাপীঠে, চাইলে আমি ডেসক্রিপশনে তার নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। খুব সুন্দর আমাদের পুজো করিয়ে দিয়েছে বলেই আমার মনে হলো তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করা খুব জরুরি। তো আমি ডেসক্রিপশনে তোমাদের তার নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে তার সাথে ডেফিনেটলি কন্ট্যাক্ট করে নিতে পারো। এখন মন্দিরের 1 নম্বর গেট দিয়ে মন্দির চত্বরে প্রবেশ করছি। আর এই হচ্ছে মন্দির চত্বর। মন্দিরে কিন্তু এখনও প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর ওই হচ্ছে মা তারার মন্দির। আর রাতের বেলায় মন্দিরটা বেশ অন্যরকম লাগছে, বেশ সুন্দর, চারিদিকে প্রচুর ঝলমলে আলো এবং মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। কাজেই এখন আর আমরা গর্ভগৃহে প্রবেশ করার কোনো রকম চেষ্টাই করব না। তো আমরা মন্দিরটার আশেপাশটা ঘুরে দেখব, মন্দিরে আর কি মন্দিরের মানে মেন মা তারার মন্দিরের সাথে আরও মন্দির রয়েছে। এইটা হচ্ছে মা তারার ভৈরব, অর্থাৎ চন্দ্রচূড় ভৈরবের মন্দির। সেইখানেও লোকে বেশ পুজো দিচ্ছে। এবং বলে নেওয়া ভালো, আমরা যে গেটটা দিয়ে প্রবেশ করেছি সেইটা ছাড়াও কিন্তু মন্দিরে প্রবেশের আরও একটি গেট রয়েছে, যেটা মন্দিরের পিছন দিকটায় বলা যেতে পারে পরে। আর মন্দিরে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণ ভিড় রয়েছে, সবাই ঘুরে বেড়াচ্ছে, কেউ পুজো দেওয়ার ব্যবস্থা করছে, যে যার চেনা পরিচিতি লোকের সাথে রয়েছে মন্দিরে। আর এখন আমরা যাচ্ছি মূল মন্দির চত্বরেই রয়েছে বাবা বামদেবের মন্দির, ষষ্ঠী মাতার মন্দির, তাছাড়াও রয়েছে বিষ্ণু মন্দির, হনুমানজির মন্দির। সেগুলো আমরা একে একে ঘুরে দেখছি। দেখতে দেখতে তোমাদেরও দেখাতে থাকি, চলো দেখতে থাকো। আর এই হচ্ছে মূল মন্দিরের জীবিত কুণ্ড যেটাকে বলা হয়। এই জীবিত কুণ্ডর একটা কিন্তু হিস্ট্রি রয়েছে। বলা হয় যে এই জীবিত কুণ্ডে মরা মানুষও জীবিত হয়ে যায়, সেরকমই একটি কথা প্রচলিত রয়েছে। যদি কখনো অন্যদিন সময় হয়, ডেফিনেটলি এই জীবিত কুণ্ডর হিস্ট্রি তোমাদের সাথে শেয়ার করব। আর মন্দিরটা কিন্তু রাতের বেলায় বেশ অসাধারণ দেখতে লাগছে। আমরাও সেটাকে উপভোগ করতে করতে আস্তে আস্তে অন্যান্য মন্দিরগুলো দেখে নিয়ে আমরা আস্তে আস্তে মা তারার মূল মন্দিরের সাথে লাগোয়া যে নাট মন্দির রয়েছে সেইখানে যাওয়ার চেষ্টা করছি। চলো দেখতে থাকো। এখন আমরা বর্তমানে নাট মন্দিরে প্রবেশ করছি। আর এই নাট মন্দির থেকে কিন্তু মা তারার গর্ভগৃহটা পুরো দেখতে পাওয়া যায়। এখানে এখন প্রচণ্ড ভিড় রয়েছে। দেখি মা তারার একবার দর্শন আমরা এখান থেকে করতে পারি কি না। যদি করতে পারি তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর দেখো, দেখে বুঝতেই পারছো প্রচণ্ড ভিড় রয়েছে। আর ওই দেখো মা তারার সুন্দর মুখ আমরা নাট মন্দির থেকে দর্শন করতে পেরে গেছি। আর সাথে তোমাদেরও দর্শন করে নাও, সবাই মিলে একবার বলে দাও জয় মা তারা। এখন ঘড়িতে সময় বাজছে প্রায় রাত্রি 9:20। আর এখন আমরা চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। তারাপীঠ মহাশ্মশানেও কিন্তু যথেষ্ট পরিমাণ ভিড় রয়েছে। যদিও এটা দেখে এখন মহাশ্মশান তো বটেই, কিন্তু দেখে এখন মোটেই একটুও ভয় লাগবে না, কারণ প্রচুর পরিমাণ লোক রয়েছে, সাথে প্রচুর আলোর ব্যবস্থা রয়েছে। আর দূরে দেখতে পাচ্ছ আকাশে বেশ ভালো মেঘ করে রয়েছে, তার সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। এই হচ্ছে এখন আমরা যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে আগে এখানে দাহ করা হতো, যেটা কাঠের চুল্লি। কিন্তু এখন এখানে বর্তমানে দাহ করা হয় না, কিছু কিছু অকেশন পারপাসে, যেমন স্পেশাল দিন, কৌশিকী অমাবস্যা, পৌষ মাসের অমাবস্যা বা দীপান্বিতা অমাবস্যা, সেখানে হয়তো একটি মাত্র দাহ করা হয়। বাকি সম্পূর্ণটা হয় যে পাশে নবনির্মিত যে ইলেকট্রিক চুল্লি রয়েছে সেইখানে। তো সেইটা দেখে আস্তে আস্তে আমরা পুরো শ্মশানটা ঘুরে দেখব, সেই জন্য আস্তে আস্তে একটু বাইরের দিকে বেরিয়ে আসছি। আর এখন ভিড় তো দেখে বুঝতেই পারছো কিরকম ভিড় রয়েছে। চলো সাথে থাকো আর দেখতে থাকো। এখন আমরা যেখানটা দাহ হয় সেখান থেকে বেরিয়ে একটু বাইরের দিকে যাচ্ছি, কারণ বাইরে হচ্ছে বামদেবের মন্দির রয়েছে আর মা তারার চরণ রয়েছে, সেই জায়গাটাতেও আমরা যাব। সাথে শ্বেতশিমুল বৃক্ষ বা পঞ্চমুণ্ডির আসন রয়েছে, সেখানটাতেও যাব। তো দেখতে থাকো। আর যেমনটা বলছিলাম যে এ দেখো, বলতে বলতেই একটি শবদেহ নিয়ে হাজির হয়েছে গ্রামের কিছু মানুষ। তো সেটাকে এখন দাহ করতে নিয়ে যাচ্ছে।
আমরাও সেটা একটু পাশ দিয়ে দিলাম, দিয়ে আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বামদেবের সমাধি মন্দিরের দিকে এবং মাতারা চরণের দিকে। এবং যেতে যেতে তোমাদের বলে নেওয়া ভালো যে তারাপীঠ মহাশ্মশানে প্রচুর সাধু সন্ন্যাসীদের আবাসস্থল রয়েছে, যারা যে যার মতো নিজেরা সাধনা করে, মায়ের উপাসনা করে। তো সেরকমই একজন সাধু মহারাজের সাথে আমাদের দেখা হয়ে গেল। তো তার যে কুটিরটা সেটাকে আমরা ভিডিও করার পারমিশন পেয়ে আমরা একটু ভিডিও করে নিলাম। বর্তমানে আমরা প্রায় বামদেবের সমাধি এবং মাতারা চরণ মন্দিরের কাছেই রয়েছি। এখানে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান ক্রিয়া সম্পন্ন হচ্ছে। তো এজন্য এখানে আর কোনো কথা না বলে সেইটুকুনি খালি দেখিয়ে নিয়ে চলো এবার আস্তে আস্তে আমরা বামদেবের সমাধি মন্দির এবং মাতারা চরণের দিকে এগিয়ে যাব। এই শ্মশানের কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই শ্মশানটাকে যে যার মতন নিজের মতন করে উপভোগ করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে নাচ গান হচ্ছে, বাউল সঙ্গীত পরিবেশন হচ্ছে। তো সেটা দেখতে দেখতে আস্তে আস্তে আমরা মা তারার চরণ এবং আদি চরণ যেটা বা আর পাশেই রয়েছে বামদেবের সমাধি মন্দির, সেটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সেখানে আমরা একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে নিয়ে যতটা দেখানো যায় ততটা চেষ্টা করছি, কারণ এখানেও এখন প্রচণ্ড ভিড় রয়েছে, কাজেই আর লাইনে অযথা দাঁড়াবো না। আমরা বাইরে থেকে যতটা পারি তোমাদের দেখিয়ে নিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। এখন তোমরা দেখতে পাচ্ছ যে ভিড়টা কীরকম রয়েছে। আর এই হচ্ছে মানুষজনের ফাঁক দিয়ে যে লাল রঙের মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে। দূরেরটা হচ্ছে মা তারার চরণ। এখানে মা তারার চরণ অঙ্কিত রয়েছে শিলাখণ্ডের ওপরে। আর তার ঠিক পাশেই রয়েছে বামদেবের সমাধি মন্দির। এইটা হচ্ছে মা তারার চরণ। এখানে মা তারার চরণ রয়েছে, এখানে যে যার মতন উপাসনা করছে, আলতা সিঁদুর দিচ্ছে মায়ের চরণে। আমরা সেদিকে আর গেলাম না, কারণ ভিড় রয়েছে বুঝতেই পারছো। আর তার ঠিক পাশেই রয়েছে পাশেই রয়েছে হচ্ছে বামদেবের সমাধি। তাহলে সেটাও একবার তোমাদের দেখিয়ে নিই। এই যে এটা হচ্ছে বামদেবের সমাধি মন্দির, এর ভেতরে হচ্ছে বামদেবের সমাধি করা রয়েছে এবং সেখানেও লোকে ধূপ মোমবাতি বিভিন্ন সমস্ত রকম জ্বালাচ্ছে, যে যার মনের মনস্কামনা জানাচ্ছে মা তারাকে, বামদেবকে। এবং সেটা আমরা দর্শন করে আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, কারণ এটা একটু বেশ উঁচুতে। আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ এখানে হাড়ি কাঠ রয়েছে। এখানেও কিন্তু পুজো অর্চনার সাথে সাথে বলি প্রথা যেটা হয় সেই বলি দেওয়ার সম্পূর্ণ রকম ব্যবস্থা করা রয়েছে। এবং আস্তে আস্তে আমরা এটা দেখে নিয়ে এবার আমরা যাব হচ্ছে বামদেবের যেখানে বসে সিদ্ধিলাভ করেছিল সেই পঞ্চমুণ্ডির আসন বা শ্বেত শিমুল বৃক্ষ যেখানটা রয়েছে সেই দিকটা। চলো আমার সঙ্গে থাকো। ভিড়টা দেখেছো কিরকম ভিড় রয়েছে? পুরো শ্মশান জুড়েই প্রচুর দোকানও রয়েছে, আর সেরকম মানুষজনের ভিড়ও রয়েছে, যে যার মতন আসছে, উপাসনা করছে, দর্শন করছে, পুজো দিচ্ছে, তারপর আবার যে যার নিজের হোটেলে বা মন্দিরে ফিরে যাবে। আমরাও সেরকমটাই করলাম, আমরা মন্দির থেকে শ্মশানে এসেছি, এরপর আবার হোটেলে ফিরে যাব। বর্তমানে আমি এখন যেখানটা রয়েছি সেটা হচ্ছে সেই বিখ্যাত পঞ্চমুণ্ডির আসন, যেখানে বসে বাবা বামদেব সিদ্ধিলাভ করেছিল। আর ঠিক তার উপরটাই রয়েছে হচ্ছে শ্বেতশিমুল বৃক্ষ, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এইখানেও লোকে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, প্রার্থনা করছে। সেটাও তোমাদের দেখিয়ে নিলাম। চলো এবার আস্তে আস্তে আমরা হোটেলে ফেরার পথ ধরবো। তার সাথে আর একবার তোমাদের পুরো দৃশ্যটা দেখিয়ে নিই। এই সেই শ্বেতশিমুল বৃক্ষ, যেখানে বসে বাবা বামদেব তার সিদ্ধিলাভ করেছিল।
এরপর আমরা হোটেলে ফিরে যাব, আর হোটেলে গিয়ে আজকে রাতটা আমরা নিজেদের মতন করে উপভোগ করব। তার আর তো সেরকম কিছু তোমাদের দেখানো নেই। এরপর আস্তে আস্তে আমরা আগামীকাল আমরা বাড়ির পথে রওনা দেব। তার আগে আর একবার এই হচ্ছে সেই পঞ্চমুণ্ডির আসন। বন্ধুরা, এখন আমরা তারাপীঠ থেকে বর্তমানে বেরিয়ে পড়েছি রামপুরহাট স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর এই রাস্তাটা হচ্ছে খুব সুন্দর। এই হচ্ছে মা তারার তারাপীঠে প্রবেশ করার মেন গেট। আর এখান তারাপীঠ থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, যেটা করে আমরা এখন রামপুরহাট স্টেশনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন রয়েছে দুপুর 2:10। চলো রামপুরহাট স্টেশনে পৌঁছাই। এই হচ্ছে রামপুরহাট স্টেশন, আর আমাদের ট্রেন রয়েছে 13188 রামপুরহাট শিয়ালদা মাতারা এক্সপ্রেস। আর এখন বর্তমানে সময় বাজছে হচ্ছে দুপুর 1:21। আর আমাদের এখন স্টেশনে যাওয়ার পালা। স্টেশনে ঢুকবো, তারপর টিকিট কাটবো। টিকিট কেটে আমরা দেখবো কত নম্বরে ট্রেন দিয়েছে, সেখান থেকে ট্রেন ধরে ট্রেনে উঠে বসবো। বর্তমানে আমরা এখন স্টেশনের ভেতরে প্রবেশ করব। তারপর দেখা যাক কিরকম কি সিট পাই না পাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা জার্নি করছি 13188 মাতারা এক্সপ্রেসে। আর আমরা এখন উঠে পড়েছি জেনারেল কম্পার্টমেন্টে। জেনারেল কম্পার্টমেন্টে মোটামুটি জায়গা ভালোই রয়েছে। আমরাও একটা নিজেদের পছন্দ মতন জায়গা নিয়ে বসে পড়েছি। আর তারপর চলো বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমার সাথে যেতে থাকো। মাঝখানে যেখানে যেখানে দাঁড়াবে সেখানে একটু একটু করে নামবো এবং নেমে তোমাদের সেই জায়গাগুলোও দেখানোর চেষ্টা করব। ওভারঅল যদি বলতে হয়, ট্রেনটা মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, যদিও গরম খুব ভালোই রয়েছে, সেই জন্য একটু দরজার সামনে এসে দাঁড়িয়েছি। আর সাথে দরজার সামনে দাঁড়ানোতে সুন্দর বেশ হাওয়া লাগছে এবং ট্রেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ভাড়া পড়লো রামপুরহাট টু নৈহাটি 95 টাকা। যেহেতু আমাদের রিজার্ভেশন নেই, রিজার্ভেশন থাকলে সেই চার্জটা এক্সট্রা লাগবে। ট্রেনের ভেতর থেকে এই লাল মাটির শহর বা দেশ বলতে পারো, রামপুরহাট থেকে আমরা নৈহাটির দিকে রওনা দিয়েছি। বাইরে বেশ সুন্দর সবুজ চারপাশ, দেখতে দেখতে চলো এগোতে থাকো। বর্তমানে আমরা এখন সাঁইথিয়া স্টেশনে ঢুকছি। আর ঠিক সাঁইথিয়া স্টেশন ঢোকার আগেই এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা ময়ূরাক্ষী নদী, এটাকে ক্রস করে। এটা কিন্তু অন্য সময় একদম প্রায় শুকনো থাকে বললেই চলে, তবে বর্ষার সময় এর রূপ কিন্তু ভয়াল হয়। আর সেটা কিন্তু এখন মোটামুটি জল যা রয়েছে দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে খুব একটা জল নেই, আবার একদম কম রয়েছে এটাও বলা যাবে না, তবে জল রয়েছে। কিন্তু গ্রীষ্মের দিকে বা শীতের দিকে যদি তোমরা আসো, একদম দেখতে পাবে একদম বালি পড়ে রয়েছে। এখন আমরা সাঁইথিয়া স্টেশনে ঢুকছি। তো আগে সাঁইথিয়া স্টেশনে ট্রেনটা দাঁড়াক, তারপর নেমে তোমাদের সাথে সাঁইথিয়া সম্বন্ধে কিছু কথা বলবো, যেটা তোমরা শুনে রাখলে ভবিষ্যতে তোমাদের কাজে আসবে বলে আমার মনে হয়। এই দেখো এখন সাঁইথিয়া জংশন স্টেশনে ট্রেন ঢুকে গেছে। তো বলে নেওয়া ভালো যে তোমরা যদি দুর্গাপুরের দিকে যেতে চাও, তাহলে এখান থেকে তোমরা ট্রেন চেঞ্জ করতে পারো, যে ট্রেনটা সিউড়ি হয়ে অন্ডাল হয়ে দুর্গাপুরের দিকে, মানে দুর্গাপুর আসানসোলের যে রুটটা, সেই রুটটাকে কানেক্ট করে, সেই জন্য এটা সাঁইথিয়া জংশন। আর তোমরা যদি মনে করো যে ট্রেন ধরে এইভাবে আসবে, সেদিকভাবেও আসতে পারো, অর্থাৎ দুর্গাপুর থেকে সিউড়ি হয়ে সাঁইথিয়া হয়ে তোমরা রামপুরহাট আসতে পারো। ঠিক ফেরার পথে ঠিক একই রকমভাবে সাঁইথিয়া হয়ে সিউড়ি হয়ে দুর্গাপুর অন্ডাল হয়ে তোমরা ওই দিকের মেন লাইনটার সাথে কানেক্ট করতে পারো। তো এই হচ্ছে সাঁইথিয়া জংশন। সাঁইথিয়া জংশনে ট্রেনটা তার নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে পৌঁছেছে, আর 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেন এসে পৌঁছেছে। তাহলে ট্রেনটা দাঁড়াক, তারপর নেমে তোমাদের সাথে কথা বলছি।
এখন আমরা সাঁইথিয়া স্টেশনে নেমে পড়েছি। আর সাঁইথিয়া স্টেশনের একটা বিশেষত্ব বলে নেওয়া ভালো যে তোমরা যদি এই রুটে জার্নি করো, অর্থাৎ বর্ধমান রামপুরহাট রুটে জার্নি করো, তাহলে তোমরা চাইলে অনায়াসে সাঁইথিয়াতে নামতে পারো। কারণ সাঁইথিয়া স্টেশনের আমরা ৪ নম্বরে নেমেছি। আর ঠিক ৪ নম্বরের ওই দিকটা, অর্থাৎ হয়তো যে দিকটা ৫ বা ৬ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, সেই দিকটা যদি তোমরা বেরিয়ে যাও, একদম স্টেশন লাগোয়াই তোমরা আরও একটি মন্দির দেখতে পাবে, যেটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের ৫১ সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ রয়েছে সেখানে। একদম মন্দির থেকে এই তোমার ৫ থেকে ৫ মিনিট মতন হেঁটে লাগবে, মানে মন্দির পৌঁছাতে তোমার ৫ মিনিট মতন হেঁটে যেতে লাগবে। নন্দকেশ্বরী তলা যার নাম, তোমরা চাইলে সেটাকেও দর্শন করে নিতে পারো। ভালো লাগবে, বেশ সুন্দর বটগাছের ছাওয়ায় সুন্দর একটা মন্দির। আমি এর আগে এসছি, তাই এবার যাওয়ার তো কোনো পরিকল্পনা নিয়ে আসিনি, কাজেই এবার আর যাচ্ছি না, কিন্তু আমি এর আগে ঘুরে গেছি। তো তোমরা যদি চাও অনায়াসে তারাপীঠ যাওয়ার সময় অথবা তারাপীঠ থেকে ফেরার সময় যদি হাতে ট্রেনের শিডিউলটা একটু দেখে নাও, সেই অনুযায়ী যদি তোমরা প্ল্যান করো, অনায়াসে একবার নন্দকেশ্বরী তলা ঘুরে আসতে পারো। বেশ ভালো লাগবে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি সুন্দর একটি পরিবেশে মায়ের একটি মন্দির রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। এখন আমাদের ট্রেন বর্তমানে প্রান্তিক স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সাঁইথিয়া ছেড়ে এখন আমাদের ট্রেন প্রান্তিক স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রান্তিকে দাঁড়াক, তারপর প্রান্তিকে নেমে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। স্টেশনে ঢুকছে। আর বলে রাখা ভালো, এখন আমরা এসে পৌঁছেছি প্রান্তিক স্টেশনে, অর্থাৎ বোলপুর আর সাঁইথিয়ার মাঝখানে স্টেশন হচ্ছে প্রান্তিক। তোমরা যদি সোনাঝুরির হাট বা প্রান্তিক আরও একটি শক্তিপীঠ রয়েছে কঙ্কালীতলা, সেটাকে ঘুরে দেখতে চাও, আমার মনে হয় বোলপুরে না নেমে তোমরা যদি প্রান্তিকে নামো, তোমাদের জার্নিটা অনেক ইজি হবে। প্রান্তিক স্টেশনের বাইরে থেকে তোমরা যদি টোটো বা অটো রিজার্ভ করে নাও, অনায়াসে সোনাঝুরির হাট বা কঙ্কালীতলা তোমরা ঘুরে দেখে নিতে পারো। ঠিক একই প্রসেসে তোমরা যাওয়ার সময় এটা করতে পারো বা ফেরার সময়ও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। আমরা এখন এগুলো কোনোটাতেই যাচ্ছি না, কারণ অলরেডি এগুলো আমরা আগেই ঘুরে গেছি। এখন আমাদের মেন উদ্দেশ্য ছিল যে আমরা খালি তারাপীঠে পুজো দিতে আসবো এবং ফিরে যাব, সেই অনুযায়ী আমরা এখন এগুলো কোথাওই যাচ্ছি না। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি প্রান্তিক স্টেশনে, দেখা যাক কতক্ষণে ট্রেনের সিগন্যাল দেয়। সিগন্যাল দিলে আবার তারপর ট্রেনে উঠে পড়বো। দাঁড়িয়ে রয়েছি এখন প্রান্তিকে, সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বোলপুর স্টেশনের দিকে, অর্থাৎ যেটা বোলপুর বা বোলপুর শান্তিনিকেতন, যেটা সবাই যেন কবিগুরুর জায়গা। তো সেখানে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে সময় বাজছে 3:05, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই মুহূর্তে আমরা এখন এসে পৌঁছেছি বোলপুর স্টেশনে। বোলপুরের তো মানে বিশ্ববিখ্যাত একটি জায়গা, কবিগুরুর শান্তিনিকেতন, কবিগুরুর শহর বোলপুর। সেই শান্তিনিকেতন ঘুরে দেখতে চাইলে তোমরা বোলপুরে নেমে যেতে পারো। বোলপুর থেকেও ঠিক একই রকম প্রসেসে তোমরা কঙ্কালীতলা, সোনাঝুরির হাট যেতে পারবে, বাট যদি তোমরা প্রান্তিকে নামো সেটা তোমাদের সুবিধা হবে। বোলপুর ছেড়ে এখন আমাদের গাড়ি বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের গন্তব্য নৈহাটির দিকে। এখন আর সেরকম দেখানোর মতন কিছু নেই, কাজেই সেরকমভাবে আর কিছু দেখাচ্ছি না। এবার ব্যান্ডেলের পর দেখা যাক যদি সময় হয়। আর এখন বাইরে বেশ ভালোই গরম রয়েছে। এই যে এখন আমাদের ব্যান্ডেল ক্রস করে নৈহাটির দিকে গাড়ি এগিয়ে যাচ্ছে, আর মাঝখানে সেই জুবলি ব্রিজ বিখ্যাত, যদিও পুরনো ব্রিজ নয়, এটা নতুন ব্রিজ। সেই জুবলি ব্রিজের উপর দিয়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা একদম নৈহাটির কাছাকাছিই চলে এসেছি। আমরা নৈহাটিতে নেমে যাব, নৈহাটিতে নেমে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:30, বিকেল 5:30, আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট পরে নৈহাটি স্টেশনে এসে পৌঁছেছে। আর আস্তে আস্তে আমরা নৈহাটি স্টেশনে সবাই মিলে নেমেও পড়েছি। নৈহাটি স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়িটা দিয়েছে, আর 6 নম্বর প্ল্যাটফর্মটা খুব বিচ্ছিরি টাইপের প্ল্যাটফর্ম। আস্তে আস্তে আমরা নৈহাটি স্টেশনের বাইরের দিকে বেরিয়ে যাব, কারণ এই 6 নম্বর প্ল্যাটফর্মে একদম সামনের দিকে থেকে বেরোনোর একমাত্র রাস্তা রয়েছে, পিছন দিক দিয়ে বেরোনোর কোনো জায়গা নেই। আর
আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন সকলের মধ্যে। ধন্যবাদ।